মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব প্রথম প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিহিংসার আগুনে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর রানী কুন্তী তার 5 পুত্রকে নিয়ে হস্তিনাপুর ফিরে এলেন। রাজ পরিবারের সবাই তাদেরকে সাদরে গ্রহণ করলেও ঈর্ষান্বিত হয়ে উঠল কৌরবরা আর গান্ধার যুবরাজ শকুনি। দুর্যোধন বিদুরকে পাণ্ডবদের জন্মতত্ত্ব আর সিংহাসনের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করলে বিদুর তাকে নিরস্ত করলেন। এদিকে নিজ প্রতিহিংসা চরিতার্থ নিমিত্ত গান্ধার যুবরাজ শকুনি ক্রমাগত দুর্যোধন আর তার অনুজ কৌরবদের মস্তিষ্কে রোপণ করতে লাগলেন প্রতিহিংসার বিষ বৃক্ষের চারা। একদিন শকুনির প্ররোচনায় ভীমের খাদ্যে কালকূট বিষ মিশিয়ে তাকে অচৈতন্য করে দিল দুর্যোধন এবং ভীমকে নিক্ষেপ করল গঙ্গাবক্ষে। তারপর কি হলো? অমুক কালকূট বিষযুক্ত খাদ্য সেবনের পর ভীম অচৈতন্য হয়ে পড়লে তাকে গঙ্গাবক্ষে নিক্ষেপ করল দুর্যোধন। ভীম অজ্ঞান অবস্থায় গঙ্গা নদীর তলদেশে নাগলোকের দ্বারে উপস্থিত হলে দ্বারপাল নাগ সৈন্যরা তাকে আক্রমণ করে। নাগ সেনাপতি আর্যক ভীমের শরীর থেকে কালকূট বিষ নিষ্কাশিত করলেন এবং ভীমের চেতনা ফিরে এলো। কিন্তু তৎক্ষণাৎ ক্রোধাবিষ্ট হয়ে ভীম তাকে আক্রমণকারী নাগ সৈন্যদের হত্যা করতে শুরু করল। ভীম আর্যককে আক্রমণ করলে ভীত নাগ সৈন্যরা পলায়ন করে তাদের মহারাজ বাসুকীকে জানালো, মহারাজ রক্ষা করুন, মর্তলোক থেকে আগত কোনো এক মানব কুমার আমাদের নির্মমভাবে হত্যা করছে। আশ্চর্যচকিত বাসুকী তৎক্ষণাৎ আদেশ দিলেন, এক মানব কুমার পাতাল লোকে এসে আমার সৈন্যদের হত্যা করছে? এ তো সামান্য বালক নয়, প্রহরী তাকে আমার সম্মুখে উপস্থিত করো। নাগরাজের প্রতিনিধি ভীমকে নাগরাজের আমন্ত্রণ বার্তা জানালে ভীম নিতান্ত অনিচ্ছা সহকারেই এসে উপস্থিত হলেন রাজসভায়। আর তাকে দেখে পুনরায় আশ্চর্যচকিত হয়ে গেলেন মহারাজ বাসুকী। এই কাকে দেখছেন তিনি? এই বালক শুধু অসামান্যই নয়, এ যে তার পরমাত্মীয়। কোমল স্বরে তিনি বললেন, কুমার, তুমি আমায় চিনতে পারো? ভীম জবাব দেয়, হ্যাঁ মহারাজ, আপনি নাগ সম্রাট বাসুকী। আমি নাগলোকে এসে পৌঁছেছি, কিন্তু কি করে আমি এখানে এসে পৌঁছলাম তা আমার স্মরণে নেই। জ্ঞান হতে দেখি আপনার নাগ সৈন্যরা আমাকে আক্রমণ করছে, আর তাই আত্মরক্ষার তাগিদে আমি তাদের হত্যা করেছি। বাসুকী বলেন, আজ বড় শুভ দিন পুত্র। তোমার মাতা কুন্তীর পিতা মহারাজ কুন্তীভোজ আমার পৌত্র, আর সেই সম্পর্কে তুমি হলে আমার পৌত্রের পৌত্র, আমার আত্মার আত্মীয়। তোমাকে আজ এখানে দেখে আমি অতীব সন্তুষ্ট হয়েছি। প্রাণ ভরে তোমাকে আমি আশীর্বাদ করছি পুত্র। তোমার নাগলোকে এসে পড়ার রহস্য আমার আর অবিদিত নেই কুমার। তোমাকে কালকূট বিষ সেবন করানো হয়েছিল, আর আমার সৈন্যদের দংশনে সেই মারণ বিষের প্রভাব বিনষ্ট হয়েছে। লজ্জিত ভীম বলে, আমার অপরাধ মার্জনা করুন মহারাজ। আমি নিতান্ত না বুঝেই আপনার প্রজাদের এত বড় ক্ষতি করে ফেলেছি। বাসুকী স্মিতহাস্যে বলেন, আমি জানি পুত্র, তুমি ইচ্ছা করে আমার সৈন্যদের প্রাণহরণ করনি, কিন্তু পুত্র তোমার সাথে এরকম ছল করা হয়েছে, আর সেটা স্মরণ করেই আমার ক্রোধ উপস্থিত হচ্ছে। আর তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে চাই। শোনো কুমার, আমার সেবকেরা তোমাকে রসায়ন কুণ্ডের কাছে নিয়ে যাবে। তুমি সেই দিব্য রস পান করো। এতে তোমার শরীরে অযুত হস্তির বল হবে। তোমার দেহের বল দ্বারা কেউ পরাস্ত করতে পারবে না। আর এই দিব্য রসের প্রভাবে তুমি যে কোনো মারণ বিষের প্রভাব থেকে সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। যাও কুমার, দিব্য রসের পান করো। মহারাজের আদেশে নাগ সৈন্যরা ভীমকে নিয়ে এলো রসায়ন কুণ্ডের সামনে। সেখানে দিব্যরস পান করবার পর ভীমকে তারা পৌঁছে দিল হস্তিনাপুরের উপকণ্ঠে। এদিকে ভীমের সহসা অন্তর্ধানের খবর পৌঁছে গেছে রাজপরিবারের কাছে। মাতা কুন্তী আর যুধিষ্ঠির সহ বাকি পাণ্ডবেরা ভীমের অমঙ্গল আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠেছেন। ভীষ্ম আর বিদুরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। বারংবার জিজ্ঞাসা সত্ত্বেও কেউ সন্তোষজনক উত্তর দিতে পারছে না। দুর্যোধন বলল, ভীম তো ভোজনের পর একাকী কোথায় বেরিয়ে গেছিল। আমি বা আমার ভ্রাতারা কেউই তো তাকে দেখিনি। বলা বাহুল্য, এই মিথ্যা ভাষণের পিছনে মূল নিয়ামক ছিলেন গান্ধার যুবরাজ শকুনি। যখন সমগ্র রাজপরিবার ভীমকে খুঁজে পাওয়ার আশা ত্যাগ করেছে, সেই সময় মাতা আর তার 4 ভ্রাতার সামনে এসে দাঁড়ালো মধ্যম পাণ্ডব। কুন্তী আর বাকি পাণ্ডবেরা সত্য ঘটনা সবই জানতে পারলেন। কুন্তী আর যুধিষ্ঠির সবই বুঝতে পারলেন যে আসলে এই রাজপরিবারে তাদেরকে কেউই ভালো নজরে দেখছেন না। এক ভীষ্ম আর বিদুর ছাড়া
এই রাজপরিবারে কেউই তার শুভচিন্তক নন। স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র তার মৃত অনুজের পরিবারকে অবহেলা করছেন। ভীমের এত বড় একটা বিপদ ঘটে যাওয়ার পরেও তিনি খুব একটা বিচলিত হননি। ভীষ্ম বিদগ্ধ মানুষ, তিনি সবই বুঝতে পারলেন আর এটাও অনুধাবন করলেন যে এতে শীঘ্রই কুমারদের শিক্ষার প্রারম্ভ করা উচিত, আর তাই কুমারদের শিক্ষার ভার নিলেন কুলগুরু কৃপাচার্য। এইখানে কুলগুরু কৃপাচার্যের আর তার পরিবারের অতীত কিছু কাহিনী বলে রাখা উচিত। একদা অরণ্য ভ্রমণে গিয়ে মহারাজ শান্তনু 2 শিশুকে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান। তাদের একজন পুত্র আর অন্যটি কন্যা। শিশু দুটি একটি ব্যাঘ্র চর্মের উপর শায়িত ছিল, আর তাদের পাশে রাখা ছিল একটি ত্রিশূল আর কমণ্ডলু, যা তাদের ব্রাহ্মণ সন্তান হওয়ার পরিচায়ক। এই শিশু দুটি ঋষি শারদ্দান আর অপ্সরা জানপদীর সন্তান। মহারাজ তাদেরকে হস্তিনাপুরে এনে লালন পালন করলেন। তাদের নাম রাখলেন তিনি কৃপ আর কৃপি। কৃপ কালের সাথে সাথে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে উঠলে ভীষ্ম তাকে কুরুবংশের কুলগুরু আর 5 পাণ্ডব আর কৌরবদের শিক্ষাগুরু রূপে নিয়োগ করলেন। কৃপিকে দ্রোণ নামের এক ব্রাহ্মণের সাথে বিবাহ দেওয়া হলো। এই দ্রোণ ছিলেন এক অসামান্য পুরুষ। জন্মসূত্রে তিনি মহর্ষি ভরদ্বাজ আর অপ্সরা ঘৃতাচির সন্তান। মহর্ষি অগ্নিবেশ্য আর মহাপ্রতাপী ভগবান পরশুরামের কাছে যিনি অস্ত্রশিক্ষা লাভ করেছেন, ভবিষ্যতে যিনি গুরুশ্রেষ্ঠ রূপে পরিচিত হবেন, সেই দ্রোণ কিন্তু বাস্তবে বড়ই দরিদ্র ছিলেন। কৃপির সাথে বিবাহের পর তাদের এক সন্তান হয়। সেই সন্তানের নাম অশ্বত্থামা। একদা সমগ্র কৌরব আর পাণ্ডব কুমারেরা একটি গোলক নিয়ে খেলা করবার সময় সেই গোলকটি পড়ে যায় এক কুয়ার মধ্যে। বহু চেষ্টার পরেও সেই গোলকটিকে উদ্ধার না করতে পেরে কুমারেরা যখন আশাহত হয়ে পড়েছে, সেখানে এসে উপস্থিত হন দ্রোণ। তিনি নিতান্তই সারল্যের সাথে শুধুমাত্র তৃণখণ্ড থেকে স্বর বানিয়ে আর সেই স্বর একে একে কুয়াতে নিক্ষেপ করে তুলে আনলেন সেই গোলক। বিস্মিত কুমারেরা পিতামহ ভীষ্মকে এই অত্যাশ্চর্য ঘটনার কথা জানালে ভীষ্ম দ্রোণকেই কুমারদের অস্ত্রশিক্ষার আচার্য নিযুক্ত করলেন। কুমারেরা প্রস্তুত হতে লাগল তাদের ব্রহ্মচর্য আশ্রমে গমনের জন্য। ভীষ্ম দ্রোণাচার্যকে বহুমূল্য দক্ষিণা দিতে চাইলে দ্রোণ তা প্রত্যাখ্যান করলেন। বললেন, মহামহিম, আমি দরিদ্র হলেও কখনো দান গ্রহণ করি না। আমি আমার গুরু দক্ষিণা অবশ্যই গ্রহণ করব, কিন্তু এই বহুমূল্য অলঙ্কার বা অর্থের মাধ্যমে নয়। আমার একটি অতি গুরুত্বপূর্ণ কার্য সমাধা করা দরকার আছে, আর তা আমাকে করে দেবে হস্তিনাপুরের কুমারেরাই। তাদেরকে আমি উপযুক্ত করে তুলব আপনার কুরুবংশের যোগ্য উত্তরসূরি হিসাবে। কিন্তু আপনি আজ আমাকে এই প্রতিশ্রুতি দিন যে সময় এলে কুমারেরা আমার সেই একান্ত নিজস্ব কার্যকে সমাধা করে দেবে, আর সেইটাই হবে আমার একমাত্র গুরুদক্ষিণা। প্রাজ্ঞ ভীষ্ম সম্মত হন। শুরু হয় কুমারদের অস্ত্রশিক্ষা। কি এমন একান্ত গোপন ও নিজস্ব সেই কার্য যা গুরু দ্রোণ তার শিষ্যদের দিয়ে সমাধা করতে চান? কুমারেরা অস্ত্রশিক্ষায় কেমন পারদর্শী হয়ে উঠল? এরপর হস্তিনাপুরে কী বা ঘটতে চলেছে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্ব মহাভারতের মহাকাব্য আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।